হুম আজকের এই গভীর আলোচনায় সবাইকে স্বাগত। শুরুতেই একবার কল্পনা করা যাক একটা অন্ধকার ঘরে আটকে পড়ার কথা। এমন একটা ঘর যেখান থেকে বের হওয়ার জন্য কেউ মরিয়া হয়ে চিৎকার করছে, দরজায় ধাক্কা দিচ্ছে, আর মনে মনে ভাবছে যে তার জীবন মনে হয় এখানেই শেষ। একটা চরম আতঙ্কের মুহূর্ত আর কি। একদম। কিন্তু সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো ওই যে ঘরের দরজাটা, সেটায় আদতে বাইরে থেকে কোনো তালাই দেওয়া ছিল না। মানে শুনতে পুরো থ্রিলার সিনেমার কোনো দৃশ্যের মতো লাগছে, তাই না? ঠিক তাই। কিন্তু আমাদের আজকের এই নিবিড় পর্যবেক্ষণে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। কিভাবে আমরা প্রতিদিন নিজেদের অজান্তেই মনের ভেতরে এমন সব তালাবিহীন কারাগার তৈরি করে চলেছি। হ্যাঁ, আর আজকের এই আলোচনার মূল ভিত্তিটা কিন্তু দারুণ। নিউ ইয়র্ক টাইমসের বেস্টসেলার লেখক এবং যাজক ক্রেগ গ্রোশেলের লেখা বই উইনিং দ্য ওয়ার ইন ইয়োর মাইন্ড, এই বইটার একটা সারসংক্ষেপ নিয়ে আমরা কথা বলবো। রাইট। বইটিতে ব্রেইন সায়েন্স বা মস্তিষ্ক বিজ্ঞান এবং বাইবেলের আধ্যাত্মিক দর্শনের একটা অদ্ভুত ভীষণ চিত্তাকর্ষক সংমিশ্রণ ঘটানো হয়েছে। আর এই সংমিশ্রণটাই বইটিকে এতটা আলাদা করে তুলেছে। মস্তিষ্ক আসলে কিভাবে কাজ করে তার বৈজ্ঞানিক ব্যাখ্যার পাশাপাশি লেখক এখানে আধ্যাত্মিক বিশ্বাসের একটা বেশ বড় স্তর যুক্ত করেছেন। হ্যাঁ, আজকের এই বিশ্লেষণে আমাদের মূল লক্ষ্যই হলো কিভাবে নেতিবাচক চিন্তার জাল ছিন্ন করে আমরা নতুন দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পারি, সেটা ধাপে ধাপে উন্মোচন করা। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার। যেহেতু মূল লেখক একজন যাজক, তাই বইটিতে ধর্মীয় দৃষ্টিকোণের বেশ জোরালো উপস্থিতি রয়েছে। আমরা সেই ধারণাগুলোকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে তুলে ধরার চেষ্টা করব। একদম ঠিক বলেছেন। কোনো নির্দিষ্ট মতাদর্শকে প্রচার করা আমাদের উদ্দেশ্য নয়, বরং এই তত্ত্বগুলোর পেছনে যে মনস্তাত্ত্বিক ভিত্তি আছে আর এর যে সীমাবদ্ধতাগুলো রয়েছে, সেগুলো নিয়ে একটা খোলামেলা আলোচনা করাটাই আজকের সবচেয়ে আকর্ষণীয় দিক। ঠিক। তো আলোচনা শুরুতেই বইয়ের ওই যাজক কেভিনের যে গল্পটা আছে, সেটা কিন্তু দারুণ একটা উদাহরণ। আরে হ্যাঁ, কেভিনের গল্পটা, এটা শুনলে প্রথমে একটু হাসি পাবে সবার। কেভিন একবার একটা আলমারির ভেতর আটকা পড়েছিলেন। হ্যাঁ, আর তিনি নাকি ভেতর থেকে সাহায্য চেয়ে রীতিমতো চিৎকার করছিলেন। শুধু চিৎকার না, তিনি ঘামছিলেন আর ভাবছিলেন যে দম বন্ধ হয়ে মারা যাবেন। চরম একটা প্যানিক অ্যাটাক যাকে বলে। কিন্তু কিছুক্ষণ পর যখন উদ্ধার করতে আসা মানুষজন তাকে বের করল, তখন দেখা গেল এক বিস্ময়কর ব্যাপার। ওই যে দরজায় কোনো তালাই ছিল না। হ্যাঁ, তিনি যদি শুধু একবার হাতলটা ঘুরিয়ে ধাক্কা দিতেন, তাহলেই অনায়াসে বেরিয়ে আসতে পারতেন। এই ঘটনাটা কিন্তু পারসেপশন বা উপলব্ধির একটা খুব ক্লাসিক উদাহরণ। মানুষ যখন কোনো কিছুকে সত্য বলে প্রবলভাবে বিশ্বাস করে নেয়, তখন তার শরীর এবং মস্তিষ্ক ঠিক সেভাবেই প্রতিক্রিয়া দেখাতে শুরু করে। কেভিন জানতেন না যে দরজা খোলা, কিন্তু তার মস্তিষ্ক তো ধরে নিয়েছিল যে সে বন্দী। রাইট। ফলে তার শারীরিক প্রতিক্রিয়াগুলো, ওই যে ঘাম হওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, এগুলো সবই ছিল একদম বাস্তব। লেখক এখানে এই গল্পটিকে একটি শক্তিশালী রূপক হিসেবে ব্যবহার করেছেন। মানুষের মনকে তিনি একটি যুদ্ধক্ষেত্র হিসেবে বর্ণনা করেছেন। মনের যুদ্ধক্ষেত্র শব্দটা বেশ ভারী। হ্যাঁ, তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তিনি বলছেন যে শয়তান হলো এক অদৃশ্য শত্রু, যে মানুষের মনে এই ধরনের মিথ্যার বীজ বপন করে, হতাশা, নেতিবাচকতা, বিভ্রান্তি তৈরি করে, মানুষকে বুঝিয়ে দেয় যে তুমি বন্দী, তোমার আর কোনো উপায় নেই। আরে মনের ভেতরের মিথ্যার কারণেই মানুষ নিজের আসল সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যর্থ হয়। এই প্রসঙ্গে বইটিতে ধর্মপ্রচারক অ্যাপোস্টেল পলের একটা উদাহরণ খুব চমৎকারভাবে এসেছে। পল যখন কারাগারে বন্দী ছিলেন, সেই ঘটনাটা? হ্যাঁ, বলা হয়েছে পল যখন শারীরিকভাবে একটা আস্ত কারাগারে বন্দী ছিলেন, চারপাশে পাহারাদার, পায়ে শেকল, ঠিক তখনও তিনি মানসিকভাবে সম্পূর্ণ স্বাধীন ছিলেন। অর্থাৎ চারপাশের পরিবেশ যতই প্রতিকূল হোক না কেন, মানুষের আসল যুদ্ধটা বাইরের পৃথিবীর সঙ্গে নয়, যুদ্ধটা চলে তার নিজের মনের ভেতরে। ঠিক। এই যুদ্ধকে লেখক আবার ছোটবেলার ওই থাম রেসলিং বা বৃদ্ধাঙ্গুলির লড়াইয়ের সঙ্গে তুলনা করেছেন। থাম রেসলিংয়ের তুলনাটা বেশ মজার। বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটা খুব সামান্য একটা বিষয়, দুটো আঙুলের লড়াই মাত্র, কিন্তু এর প্রভাব বাস্তব জীবনের সুদূর প্রসারী। আর লেখক খুব জোর দিয়ে একটা কথা বলেছেন যে মনের এই যুদ্ধে নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই। একদমই নেই। কেউ যদি ভাবে আমি কোনো পক্ষে যাব না, আমি শুধু পরিস্থিতি পর্যবেক্ষণ করব, তবে সেটা হবে মস্ত বড় ভুল।
কারণ মনের যুদ্ধে নিরপেক্ষ থাকা মানেই আসলে নেতিবাচকতার কাছে পরাজয় মেনে নেওয়া। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন চলে আসে, পুরোটাই কি শুধু মনের জোর আর বিশ্বাসের ওপর নির্ভর করে? আমরা যদি আধুনিক মনোবিজ্ঞানের চশমা দিয়ে দেখি, তাহলে কি বিষয়টা এতটাও সহজ? খুব যৌক্তিক একটা প্রশ্ন। এখানেই আমাদের একটু ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। বইয়ে ব্যক্তিগত বিশ্বাস এবং ইচ্ছাশক্তির উপর অনেক বেশি জোর দেওয়া হয়েছে, যা নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক। কিন্তু বিজ্ঞানের দিকটা তো দেখতে হবে। হ্যাঁ, আমরা যদি অ্যারেন্টি বেকের কগনিটিভ থেরাপির গবেষণার দিকে তাকাই, তাহলে দেখতে পাব যে মানসিক স্বাস্থ্য এতটা সাদা কালো নয়। মানুষের মানসিক অবস্থার পেছনে তো পরিবেশগত প্রভাব, জিনগত কারণ এসবও থাকে, তাই না? একদম। মস্তিষ্কের রাসায়নিক বা জৈবিক ভারসাম্যহীনতাও গভীরভাবে জড়িত। তাই মানসিক সংগ্রামগুলোকে কেবল ভুল বিশ্বাস বা শয়তানের মিথ্যা বলে অতি সরলীকরণ করাটা বিজ্ঞানসম্মত নয়। আধুনিক মনোবিজ্ঞান বলে চিন্তার ধরন পরিবর্তন করাটা চিকিৎসার একটা বড় অংশ ঠিকই, কিন্তু সেটাই একমাত্র সমাধান নয়। অর্থাৎ ইচ্ছা করলেই যে কেউ ম্যাজিকের মতো নিজের হতাশা দূর করে ফেলতে পারবে, ব্যাপারটা এতটাও জাদুকরি নয়। ঠিক তাই। তবে দৈনন্দিন জীবনের ছোটখাটো ভয় বা জড়তা কাটানোর জন্য বইয়ের দ্বিতীয় অংশে লেখক মিথ্যাকে চিহ্নিত করার যে পদ্ধতিগুলো দিয়েছেন, সেগুলো বেশ কাজের। সেখানে ম্যাক্স নামের একটা কুকুরের গল্প আছে। ম্যাক্সের গল্পটা শুনলে অদ্ভুত একটা মায়া হয়। হ্যাঁ, ম্যাক্স নামের ওই কুকুরটা একটা পুরনো ইলেকট্রিক বেড়ার কারণে নিজের নির্দিষ্ট সীমানার বাইরে যেতে ভীষণ ভয় পেত। বেড়ার কাছে গেলেই সে আঁতকে উঠত। অথচ মজার ব্যাপার হলো ওই বেড়াটিতে বহুদিন ধরে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না। মানে বেড়াটা ছিল স্রেফ একটা মানসিক বাধা। ম্যাক্সের এই গল্পটা মানুষের জীবনের অদৃশ্য বাধাগুলোর একদম নিখুঁত প্রতিচ্ছবি। পুরনো ভয়ের কারণে তৈরি হওয়া জড়তা কিভাবে আমাদের আটকে রাখে, সেটা ম্যাক্সকে দেখলে বোঝা যায়। মানুষও তো পুরনো কোনো ব্যর্থতা বা আঘাতের কারণে নতুন কিছু করতে ভয় পায়। আর এই অদৃশ্য বেড়া ভেঙে বেরিয়ে আসার জন্যই লেখক ওই থট অডিট বা চিন্তার মূল্যায়নের একটা দারুণ পদ্ধতি প্রস্তাব করেছেন। যে কোনো কর্পোরেট অফিসে যেমন আর্থিক অডিট হয়, ঠিক তেমনি নিজের মস্তিষ্কের চিন্তার অডিট। এর প্রথম অংশটি হল ইনভেন্টরি বা তালিকা তৈরি করা। এই ইনভেন্টরি তৈরি করার মানে হল নিজের চিন্তার প্রতি সম্পূর্ণ সৎ থাকা। সারাদিন ধরে মনের ভেতর কী ধরনের চিন্তার আনাগোনা চলছে সেটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা। এটা অনেকটা নিজের মনের ভেতরে একটা সিসিটিভি ক্যামেরা বসানোর মতো। সারাদিনে আমরা কবার ভাবছি আমাকে দিয়ে হবে না, আর কবার ভাবছি আমি পারবো, সেটার একটা হিসাব রাখা। আর দ্বিতীয় অংশটি হল মূল অডিট। এখানে লেখক 20টি প্রশ্নের মাধ্যমে মানুষের দৈনন্দিন চিন্তাকে দুটি ভাগে ভাগ করতে বলেছেন। একটা হলো ডিফেন্স আর অন্যটা হলো অফেন্স। হ্যাঁ, ডিফেন্স বা আত্মরক্ষার কাজ হলো ক্ষতিকর বা নেতিবাচক চিন্তাকে প্রতিহত করা। কেউ যখন ভাবে আমি একদম মূল্যহীন, তখন সেই চিন্তাকে ব্লক করাটাই হলো ডিফেন্স। আর অফেন্স হলো মূলত আক্রমণ বা পজিটিভ চিন্তাগুলোকে সামনে আনা, অর্থাৎ ইতিবাচক ও বিশ্বাস নির্ভর চিন্তাকে উৎসাহিত করা। সচেতনভাবে ভাবা যে আমার ভেতরে এই কাজটা করার যোগ্যতা আছে। এই মূল্যায়নের মাধ্যমে মানুষ খুব সহজেই বুঝতে পারে তার মস্তিষ্কে আসলে কোন ধরনের চিন্তার পাল্লা ভারী। এই প্রক্রিয়ার ধারাবাহিকতায় লেখক মিথ্যা ধরার 3টি ধাপের কথা বলেছেন। প্রথমত, সমস্যা চিহ্নিত করা। দ্বিতীয়ত, গভীরে গিয়ে নিজেকে প্রশ্ন করা যে কেন এই সমস্যাটি হচ্ছে। মানে ধরুন, কেউ অফিসে প্রেজেন্টেশন দিতে ভয় পাচ্ছে, তাকে গভীরে গিয়ে ভাবতে হবে সে কি কাজটা পারে না বলে ভয় পাচ্ছে, নাকি অন্যের হাসাহাসির ভয়ে গুটিয়ে আছে। রাইট। আর তৃতীয় ধাপ হল মূল মিথ্যাটিকে বা ওই লাইকে ধরা। এরপর সেই মিথ্যাকে সত্য দিয়ে প্রতিস্থাপন করতে হবে। লেখক এখানে ধর্মীয় দৃষ্টান্ত হিসাবে তুলে ধরেছেন যে যিশু কিভাবে মরুভূমিতে শয়তানের প্রলোভন ও মিথ্যাকে ধর্মগ্রন্থের সত্যবাণী দিয়ে মোকাবেলা করেছিলেন। এই প্রতিস্থাপনের ধারণাটা কিন্তু কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটির সাথে বেশ মিলে যায়। নেতিবাচক স্বয়ংক্রিয় চিন্তাকে যৌক্তিক চিন্তা দিয়ে রিপ্লেস করা। তবে এখানেও একটা সতর্কবার্তা আছে। হ্যাঁ, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন বা এপি এর নির্দেশিকাগুলোর কথা মাথায় রাখা জরুরি। ধর্মীয় আর শাস্ত্রীয় সত্য মানুষকে মানসিকভাবে অনুপ্রাণিত করতে পারে,
কঠিন সময়ে ভরসা দিতে পারে ঠিকই, কিন্তু গভীর মানসিক অবসাদ বা ক্লিনিক্যাল ডিপ্রেশনের ক্ষেত্রে শুধু বিশ্বাসই কি যথেষ্ট? তা অপরিসীম। বইয়ের এই আধ্যাত্মিক সমাধানগুলো প্রতিদিনের সাধারণ হতাশা কাটানোর জন্য চমৎকার হলেও গুরুতর ক্লিনিক্যাল সমস্যার ক্ষেত্রে বিজ্ঞানভিত্তিক চিকিৎসার বিকল্প খোঁজাটা বিপজ্জনক হতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এবার আমি বইয়ের এমন একটা গল্পের দিকে যেতে চাই যেটা পড়ার পর আমি রীতিমতো হেসে ফেলেছিলাম, কিন্তু এর ভেতরের বিজ্ঞানটা আমাকে অবাক করেছে। কোন গল্পটার কথা বলছেন? ওই গাড়ির গল্পটা? হ্যাঁ, লেখকের জীবনের প্রথম গাড়ির গল্প। গাড়িটা ছিল একটা বাদামি রঙের বিউইক সেঞ্চুরি, আর সেটার গায়ে আবার একটা বড় ঈগল পাখির স্টিকার লাগানো ছিল। ও হ্যাঁ, মনে পড়েছে। তো লেখক নিজে খুব শখ করে ওই গাড়িটিতে একটা অ্যালপাইন স্টেরিও লাগিয়েছিলেন, কিন্তু ওয়্যারিং বা তারের সংযোগ দিতে গিয়ে তিনি মারাত্মক একটা লেজে গোবরে অবস্থা করে ফেলেন। ফলস্বরূপ স্টিরিও কেবল তখনই বাজত যখন গাড়ির হেডলাইট জ্বালানো হতো। কি ভয়ঙ্কর অবস্থা ভাবুন। তার মানে দিনে দুপুরে গান শুনতে চাইলেও তাকে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হতো। একদম তাই। হেডলাইট বন্ধ তো গানও বন্ধ। এই গল্পটা মানুষের মস্তিষ্কের ক্রসড ওয়্যার বা ভুল সংযোগের একটা অসাধারণ উদাহরণ। আমাদের মস্তিষ্ক অনেক সময় ঠিকই বিউবিক সেঞ্চুরির মতোই ভুল বিষয়ের সঙ্গে ভুল প্রতিক্রিয়া জুড়ে দেয়। হ্যাঁ, দেখা যায় কোনো একটা নির্দিষ্ট শব্দ বা গন্ধ পেলেই আমাদের হয়তো পুরনো কোনো ভয়ের কথা মনে পড়ে যাচ্ছে, যার সাথে বর্তমান পরিস্থিতির কোনো সম্পর্কই নেই। আর এই ভুল ওয়্যারিংয়ের কারণেই আমরা অনেক সময় অযৌক্তিক আচরণ করে ফেলি। নিউরোসায়েন্সের দৃষ্টিকোণ থেকে এই ক্রসড ওয়্যারের ধারণাটি কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। আমাদের মস্তিষ্কে যখন আমরা বারবার একই চিন্তা করি, তখন সেখানে নিউরাল পাথওয়ে বা স্নায়বিক পথ তৈরি হয়। বইতে একে কাদামাটির রাস্তায় গাড়ির চাকার গভীর দাগ বা রাটের সঙ্গে তুলনা করা হয়েছে না, এবং পরবর্তীতে গাড়ির চাকা আপনা আপনি সেই খাদেই গিয়ে পড়ে, চালককে আর কষ্ট করে স্টিয়ারিং ঘোরাতে হয় না। আমাদের মস্তিষ্ক ঠিক একইভাবে কাজ করে। মানে বারবার নেতিবাচক চিন্তা করতে করতে মস্তিষ্কে এমন একটা রাস্তা তৈরি হয় যে কোনো ঘটনা ঘটলেই মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে ওই নেতিবাচক রাস্তাতেই হাঁটতে শুরু করে। হ্যাঁ, লেখক এখানে বলরুম ডান্সিং শেখার একটা উদাহরণ দিয়েছেন। প্রথমে যখন কেউ নাচ শেখে তখন তাকে প্রতিটা স্টেপ গুনে গুনে ফেলতে হয়, কিন্তু বারবার অনুশীলনের মাধ্যমে মস্তিষ্কে যখন নতুন নিউরাল পাথওয়ে তৈরি হয়ে যায়, তখন সেই নাচটা একদম স্বয়ংক্রিয় হয়ে দাঁড়ায়। তখন আর পা কোথায় পড়বে সেটা ভাবতে হয় না। তবে এই অভ্যেসের দাগ বা রুট যে শুধু একজন মানুষের ভেতরেই সীমাবদ্ধ থাকে তা কিন্তু নয়। এটা নাকি বংশ পরম্পরায়, মানে প্রজন্ম থেকে প্রজন্মেও ছড়াতে পারে। ঠিক, বইটিতে এর একটা দারুণ এবং কিছুটা শিউরে ওঠার মতো উদাহরণ দেওয়া হয়েছে। লেখকের দাদির আর্থিক অনটনের তীব্র ভয় ছিল। সবসময় ভাবতেন এই বুঝি টাকা শেষ হয়ে গেল। আর সেই ভয়টা লেখকের নিজের মধ্যেও সংক্রমিত হয়েছিল, তাই না? হ্যাঁ, লেখক ভালো উপার্জন করা সত্ত্বেও সবসময় টাকা হারানোর আতঙ্কে ভুগতেন। কিন্তু আসল ধাক্কাটা তিনি খেলেন অন্য একদিন। তিনি খেয়াল করলেন তার নিজের ছোট্ট মেয়ের ভেতরেও ঠিক একই আর্থিক ভয় কাজ করছে। মানে মেয়েটাও টাকা জমানো আর হারানোর অদ্ভুত এক আতঙ্কে ভুগছে। একদম। এই দৃশ্যটি লেখকের জন্য একটা বিশাল ওয়েক আপ কল বা সতর্কবার্তা ছিল। তিনি বুঝতে পারলেন এই নেতিবাচক চিন্তার ধারা, এই ভুল ওয়্যারিং যদি তিনি এখনই না থামান, তবে তা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলতেই থাকবে, অনেকটা ভাইরাসের মতো। এখন প্রশ্ন হলো, এই পুরনো গভীর দাগ বা রুট থেকে বের হওয়ার উপায় কি? লেখক বলছেন শুধু আচরণের পরিবর্তন করাটা অনেকটা গাছের শেকড় না তুলে কেবল ডালপালা কাটার সমতুল্য। ডাল কাটলে তো কয়েকদিন পর সেখান থেকে আরও দ্বিগুণ বেগে নতুন পাতা গজাবে। হ্যাঁ, শেকড় উপড়ে ফেলতে হলে মস্তিষ্কের অনিচ্ছাকৃত পুরনো দাগ মুছে ফেলার জন্য ইচ্ছাকৃতভাবে সত্যের পরিখা বা ট্রেঞ্চ খনন করতে হবে। রুট বা কাদামাটির খাদের দাগ তৈরি হয় অযত্নে আর অবহেলায়, বারবার একই ভুল পথে চলার কারণে। কিন্তু ট্রেঞ্চ বা পরিখা খনন করতে হয় সম্পূর্ণ সচেতনভাবে, ঘাম ঝরিয়ে একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে। সঠিক চিন্তা ও সত্যকে বারবার মনে করিয়ে দেওয়ার মাধ্যমেই এই নতুন নিউরাল পাথওয়ে বা পরিখা তৈরি করা সম্ভব। বারবার মনে করিয়ে দেওয়ার প্রসঙ্গে বইতে একটা চমৎকার রূপক ব্যবহার করা হয়েছে। রূপকটা হলো গরুর জাবর কাটা বা রুমিনেশন। গরুর জাবর কাটা? হ্যাঁ, আমরা সবাই দেখেছি গরু ঘাস খাওয়ার পর চুপচাপ বসে সেটা আবার মুখে ফিরিয়ে এনে বারবার চিবোতে থাকে পুষ্টি সংগ্রহের জন্য।
লেখক মানুষের চিন্তার গভীর প্রক্রিয়াকরণের সঙ্গে এই জাবর কাটার তুলনা করেছেন। তুলনাটা একটু অদ্ভুত শোনালেও এর পেছনের বিজ্ঞানটা অকাট্য। আমরা যদি বারবার ইতিবাচক ও সত্যবাণীগুলো মনে মনে পুনরাবৃত্তি করি, সেগুলো নিয়ে জাবর কাটি, তবে মস্তিষ্কে সেই অটোমেটিসিটি বা স্বয়ংক্রিয়তা তৈরি হয়। ওই যে বলরুম ডান্সিংয়ের মতো। এর ফলে মানুষ ভয়ের বদলে সাহসের সঙ্গে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে শেখে। সমস্যা হলো আমরা সাধারণত নেতিবাচক বিষয়গুলো নিয়েই বেশি জাবর কাটি। কেউ একটা অপমানজনক কথা বললে আমরা সারাদিন সেটা নিয়েই ভাবতে থাকি। আর এই প্রক্রিয়াটাকেই যদি উল্টে দিয়ে ইতিবাচক চিন্তায় কাজে লাগানো যায়, সেটাই হবে আসল জয়। এই স্বয়ংক্রিয়তার সাথে দৃষ্টিভঙ্গি বা লেন্সের একটা গভীর সম্পর্ক আছে। বইটিতে লেখকের স্ত্রী অ্যামির একটা দারুণ গল্প আছে এই নিয়ে। ডেট নাইটের গল্পটা ঠিক ধরেছেন। ডেট নাইটে বেরোয়ার আগে অ্যামি তার নতুন চশমা পরেছিলেন, কিন্তু চশমার লেন্স ত্রুটিপূর্ণ হওয়ার কারণে তিনি সবকিছু ভুল ও বিকৃত দেখছিলেন। তার মনে হচ্ছিল চারপাশের সবকিছু কেমন যেন অস্বাভাবিক। হ্যাঁ, আর এর ফলে তার মেজাজ সম্পূর্ণ বদলে গিয়েছিল এবং তিনি লেখকের প্রতিটি কথাকে নেতিবাচকভাবে নিচ্ছিলেন। তাদের ওই ডেট নাইটটা প্রায় মাটি হতে বসেছিল। পরে যখন তারা বুঝতে পারলেন যে সমস্যাটা আসলে চারপাশের পরিবেশের নয়, সমস্যাটা ওই চশমার লেন্সে, তখন পুরো পরিস্থিতিটাই পরিষ্কার হয়ে গেল। লেন্স যদি ঘোলা বা ত্রুটিপূর্ণ হয়, তবে চারপাশের সুন্দর পৃথিবীটাও কুৎসিত মনে হবে। অ্যামির চশমার এই গল্পটার সূত্র ধরেই লেখক কগনিটিভ বায়াস বা জ্ঞানীয় পক্ষপাত নিয়ে আলোচনা করেছেন। ত্রুটিপূর্ণ লেন্স দিয়ে দেখলে যেভাবে বাস্তবতাকে বিকৃত মনে হয়, আমাদের মনের ভেতরে থাকা ভুল বিশ্বাসগুলো ঠিক একইভাবে আমাদের জীবনকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। কেউ যদি মনে মনে বিশ্বাস করে যে সে কখনোই সফল হতে পারবে না, তবে সে সব সুযোগকেই ওই নেতিবাচক লেন্স দিয়ে বিচার করতে শুরু করে। একটা দারুণ সুযোগ এলেও তার মনে হয় নিশ্চয়ই এর ভেতরে কোনো ফাঁদ আছে। এই আলোচনা থেকে একটা বিষয় কিন্তু খুব পরিষ্কার হয়ে যায়। আমরা নিজেদের অজান্তেই মনের ভেতর যে কারাগার তৈরি করি, তার স্থপতি আমরা নিজেরাই। একদম। আমাদের মনস্তাত্ত্বিক সীমাবদ্ধতাগুলো আসলে কেভিনের সেই তালাবিহীন আলমারির দরজা বা ম্যাক্স নামের কুকুরটির বিদ্যুৎবিহীন বেড়ার মতোই সম্পূর্ণ কাল্পনিক। আমরা যদি আমাদের চিন্তার সঠিক অডিট করতে পারি, নিজেদের ভেতরের ওই মিথ্যাগুলোকে চিহ্নিত করতে পারি, আর সচেতনভাবে সত্যের পুনরাবৃত্তি করে মস্তিষ্কের নতুন পরীক্ষা খনন করতে পারি, তাহলে এই পুরনো ওয়ারিং পরিবর্তন করা মোটেও অসম্ভব কিছু নয়। আর এই তথ্যগুলোর বাস্তব প্রয়োগ আমাদের প্রাত্যহিক জীবনের জন্যই সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। আমরা প্রতিদিন কত ছোটখাটো অমূলক ভয়ের কারণে পিছিয়ে আসি। এই পদ্ধতিগুলো কাজে লাগিয়ে সেই ভয়গুলো কাটিয়ে ওঠা সম্ভব। আত্মবিশ্বাসের সঙ্গে নতুন সিদ্ধান্ত নেওয়া সম্ভব। ব্রেনের ওই ক্রসড ওয়্যারগুলো, যেখানে হেডলাইট জ্বালালে গান বাজে, সেগুলো যদি আমরা সচেতনভাবে ঠিক জায়গায় যুক্ত করতে পারি, তাহলে মানুষের মানসিক ক্ষমতার আসলে কোনো সীমা পরিসীমা থাকবে না। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা দেখলাম পুনরাবৃত্তির মাধ্যমে একজন মানুষের মস্তিষ্ক কিভাবে একটা মিথ্যাকে সম্পূর্ণ সত্য বলে বিশ্বাস করে ফেলে। একটা নির্দিষ্ট সীমানার পর আর এগোতে চায় না। তখন একজন একক ব্যক্তির মস্তিষ্কের কথা বললাম, কিন্তু সামষ্টিক পর্যায়েও কি এর প্রভাব ঠিক একই রকম নয়? এটা আসলে একটা বিশাল চিন্তার জায়গা। একটু গভীরে গিয়ে ভাবলে দেখা যাবে, একটা সমাজ বা রাষ্ট্র যখন সম্মিলিতভাবে কোনো একটি মিথ্যেকে বারবার প্রচার করতে থাকে, বছরের পর বছর, দশকের পর দশক ধরে একই বয়ান প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, তখন পুরো সমাজের মস্তিষ্ক কি ওই কাদামাটির রাস্তার মতো একই খাদের ভেতর দিয়ে চলতে অভ্যস্ত হয়ে যায় না? সত্যি গভীর একটা প্রশ্ন। পুরো একটি মানব সমাজ কি এমন কোনো তালাবিহীন কাল্পনিক আলমারিতে আজীবন বন্দী থাকতে পারে, যেখান থেকে বের হওয়ার কথা কেউ চিন্তাই করে না? কারণ তারা সবাই ছোটবেলা থেকে ওই জাবর কাটার মতো একই কথা শুনে বিশ্বাস করে নিয়েছে যে দরজাটা বাইরে থেকে শক্ত করে তালাবদ্ধ। এই প্রশ্নটির কোনো সহজ বা নির্দিষ্ট উত্তর হয়তো নেই। আর সেই উত্তর খোঁজার দায়িত্বটাও আমরা আজ দিলাম না, বরং এই ভাবনার খোরাক নিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের মস্তিষ্ক যেন কখনো তালাবিহীন ঘরে আটকে না থাকে, সেই প্রত্যাশায় রইল। নতুন কিছু শেখার এই যাত্রা চলুক নিরন্তর।